ইউনুস খান মেয়ের ফোপানো কথায় ওর মাথায় চুমু খেয়ে বললেন, কাঁদে না আমার মা। এই তো বাবা চলে এসেছে সোনা। এভাবে কাঁদলে বাবার কষ্ট হয় তো। এটা কি আমার মা বোঝে না? আমি এখন অনেক কান্না করব তোমার বুকে মাথা রেখে। আর তুমি সেই আগের মতো বলবে, কাঁদলে কিন্তু চকলেট দিব না, আরিশের কাছে দিয়ে আসবো, ঠিক আছে? ওর এমন কথায় ইউনুস খান মাথা দুপাশে দুলিয়ে মুচকি হাসলেন। তার মেয়েটা এখনও সেই একই রকম রয়ে গেছে, শুধু বদলেছে সময়। এসব ভেবে আবারও ওর মাথায় চুমু খেয়ে বললেন, আমার আম্মুটা আর কাঁদে না। নাহলে কিন্তু বাবা আবার চলে যাবে। উনি একথা বলতেই জুথি ফোপাতে ফোপাতে কোনোরকম কান্নাটা থামাতেই ওনার বুক থেকে মুখ উঠিয়ে বলল, এই তো দেখো আর কাঁদছি না। তবুও তুমি আমাদের রেখে আর যেও না। মেয়ের এমন কথায় মুচকি হেসে ওর দুগালে চুমু দিয়ে বললেন, না, না। আমার এই পাখিদের রেখে আমি আর কই যাব? সবসময় আমার পাখিদের নিয়েই থাকবো। সত্যি তো? একদম পাক্কা সত্যি। জুথি বাবার বুকে বেশ কিছুক্ষণ মাথা রেখে কান্না করার ক্লান্তিটা দূর করে আস্তে করে উঠে বসতেই ইউনুস খান বললেন, তুমি দুপুরে খেয়েছো মা? জুথি ওনার কথায় মাথা দুপাশে ঘোরালো, যার মানে জুথির না শব্দে মাথা নাড়ানো দেখে উনি হালকা চাপা স্বরে বললেন, এগুলো কিন্তু আমার পছন্দ না আম্মু। তাড়াতাড়ি খেয়ে আসো। জুথি বাবার কথায় মাথাটা নিচু করে আসতে বলল। আচ্ছা। বলে ওনার থেকে বিদায় নিয়ে খাবার টেবিলে আসে। জুথিকে খাবার খেতে টেবিলে আসতে দেখে সানজিদা খান বললেন, মৌ, তোমার খাবার ফারিকে দিয়ে রুমে পাঠিয়েছি। জুথি ওনার কথায় আর টেবিলের কাছে দাঁড়ালো না। সিঁড়ি বেয়ে পুনরায় নিজের রুমে চলে যাবে বলে সিঁড়িগুলো পার করে করিডোরে আসতেই রোদকে পার্পেল কালার সিল্কের শাড়ি পরে ওর পাশ থেকে চলে যেতে দেখে রোদের শাড়ির আঁচলটা খামচে ধরে চোখ মুখ ছোট করে বলল, রোদ আপু। চলতি পথে বাধা পেয়ে পাশাপাশি অসহ্য কারো কণ্ঠ পেয়ে রোদ বিরক্তিতে ভ্রুকুসকে পেছন ঘুরে বলল, সমস্যা কি? এভাবে আঁচল টেনে ধরেছিস কেন? রোদের এমন ঝাঁঝালো কণ্ঠ পেয়ে জ্যোতি মাথাটা নিচু করে আস্তে করে বলল। তোমাকে কিছু বলবো। জ্যোতির এমন দৃঢ় কথায় রোদ জ্যোতির ধরে রাখা আঁচলটা ছো মেরে নিজের কাছে টেনে চোখ রাগিয়ে দাঁতের দাঁত চেপে বলল, তোর এই ন্যাকামি গিয়ে আরিসের সামনে করিস, আমার সামনে তোর এই ন্যাকামি করবি না, নয়তো। ওর কথা শেষ হওয়ার আগেই জ্যোতি আগের ন্যায় স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে তোমার নতুন জীবনের শুভেচ্ছা জানাবো। আর জ্যোতি কথাটা সম্পূর্ণ শেষও করতে পারল না। তার আগেই রোদ বাজখাইয়ের মতো তেড়ে এসে ওর দু বাহু শক্ত করে চেপে ধরে ওকে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, শুভেচ্ছা শুভেচ্ছা মারাও? আমাকে কি মনে হয় আমি একটা কাঠের পুতুল? আমার হৃদয় নেই? আমার মন কাউকে চাইতে পারে না? এই হৃদয়ের সুপ্ত বাসনা থাকতে পারে না? কেন হলো আমার সাথে এমনটা? রোদ এতটুকু বলে থেমে যেতেই জুথি রোদের ধরে রাখা দু বাহুর ব্যথায় চোখ থেকে ঝরঝর করে পানি ফেলতে লাগলো। তার শরীরে মারের ব্যথাগুলো এখনো আছে, তার উপর সেই জায়গায় রোদ শক্ত করে চেপে আছে। যদি কিছু বলো না, তবে চোখ বন্ধ করে চোখ থেকে পানি ফেলতেই রোদ সেদিকে তাকিয়ে রাগে শূন্য হয়ে ঘন ঘন নিঃশ্বাস সারতে সারতে আবারও বলল, কেন এমনটা হয়েছে আমার সাথে জানিস? এটা শুধু তোর জন্য হয়েছে। চাইলাম আরিশকে, পেলাম না তোর জন্য। ভাগ্যকে মেনে নিয়েছিলাম। কারণ কি জানিস তো? আরিশ তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে বলে। তাই মোহ ভেবে নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। তবে সত্যি এটা মোহ ছিল, তাই ভুলতে পেরেছিলাম। কিন্তু ফ্যামিলি, মা বাবা এমন একজনের সাথে আমাকে বিয়ে দিল, সেও কি না তোকেই ভালোবাসে? কেন রে? আমার কি কোনো কিছুতে কমতি আছে? দেখ না, তাহলে কেন আমার সাথেই বারবার এমনটা হয় বল? জ্যোতি রোদের পরপর এমন কথায় মাথাটা নিচু করে চোখের পানি ফেলতেই কিছু বলো না। কি বলবে সে? রোজে তার কথায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য এভাবে কষ্ট পাবে বুঝতে পারলে কখনো সে তাকে সামান্য কথাটুকু বলতো না। যদি কোনো রকম কথা না বলে মাথা নিচু করে আছে দেখে রোদ নাক ফুলিয়ে জেদ দেখিয়ে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে যদি হঠাৎ এমন ধাক্কায় ব্যালেন্স হারিয়ে দুপা পিছিয়ে পড়ে যেতে নিলে করুণ শব্দে আওয়াজ করে বলল। আ কিছু সময় অতিবাহিত হতেই জ্যোতি শরীরে পড়ে যাওয়ার কোনরূপ ব্যথা না পেয়ে খিচে রাখা চোখ দুটো পিটপিট করে খুলতেই অনুভব করল কেউ তার পেছন থেকে হাত দুটো বুকের একটু নিচ বরাবর শক্ত করে ধরে আছে।
যার দরুন সে এখন পর্যন্ত সেফ আছে। এটা মনে হতেই জুথি মাথাটা নিচু করে বুকের কাছে ধরে রাখা হাতটার দিকে তাকাতেই কানে ভেসে এলো চেনা পুরুষালী গম্ভীর কণ্ঠে বলা কিছু কথা। তোকে আগেও বলা হয়েছে, এখনো বলছি, মৌ তোর বয়সে ছোট হতে পারে সম্পর্কে না। তাহলে ওর সাথে মিসবিহেভ করার সাহস হয় কি করে তোর? নেক্সট টাইম ফের আমার চোখে যদি এমন কোনো ঘটনা পড়ে, তো সেদিন আমি তোকে ছেড়ে দিব না। কারণ ওকে ছোট করা কিংবা আঘাত দেওয়ার রাইট আমি কাউকে দেইনি। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল আরিশের চোখ থেকে আগুন বের হবে। আরিশের এমন চাহনি দেখে রোদ মাথাটা নিচু করে আস্তে করে বলল, সরি, মাথা ঠিক ছিল না। বলে আসতেই ওদের পাশ কাটিয়ে যেতে নিলে আরিশ মাথাটা ঝাঁকি মেরে রাগটাকে কমিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল। রোদ, রোদ যেতে নিয়েও আরিশের ডাক শুনে পেছন ঘুরে বলল, হুম। যেটা চলে গেছে সেটা নিয়ে পড়ে থাকিস না। যেটা বর্তমানে পেয়েছিস সেটাকে নিজের মতো করে সময় থাকতে গুছিয়ে রে। কারণ সেটা এখন তোর। তাহলে দেখবি তুই ঠুনকো নয়, তুই অপরূপা। আরিশের কথায় রোদ কি বুঝলো কে জানে, তবে উপর নিচ মাথা নাড়িয়ে সায় জানাতেই আরিশ ওর মাথায় হাত বুলিয়ে আবারও বলল। আমি জানি তুই চেষ্টা করলে পারবি রোদ। হালকা হাসার চেষ্টা করে রোদ আরিশের কথায় অনুশোচনা বোধ করে চোখ মুখ ছোট করে বলল, আমি সরি জুথির সাথে মিসবিহেভ করার জন্য। আসলে আমি তোমার মতো করে ভেবে দেখিনি, তাই ওকে দেখলে রাগ লাগতো। আমাকে তুমি ক্ষমা করে দিও আরিশ ভাই। রোদের কথায় আরিশ কিছু বলো না, চুপচাপ দাঁড়িয়ে থাকতেই রোদ আর কোনো কথা না বাড়িয়ে সেও সিঁড়ি বেয়ে নিচে বসার রুমে চলে আসতেই আরিশ এবার ঘুরে জুথির দিকে তাকিয়ে ওকে কিছু বলবে তার আগেই জুথি ওকে ঠেলে নিজের থেকে সরিয়ে হালকা জেদ দেখিয়ে বলল, ছোবেন না আপনি আমাকে, অসহ্য লাগে আপনার ছোঁয়া। মৌ, আমার মাথা গরম করাবি না। কিসের মৌ? হ্যাঁ, আঘাত করার সময় মনে থাকে না আমি আপনার মৌ হই? মৌ, গলা উঁচিয়ে কথা বলা আমার মোটেও পছন্দ না। তোকে সাবধান করছি, ফের এমন সাহস দেখালে। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগে জুথি আবারও একইভাবে চেঁচিয়ে বলল, কি করবেন? হ্যাঁ, আঘাত করবেন? মারবেন? মারুন না, সেদিন তো মেরেই ফেলেছিলেন। ভাগ্যের জোরে বেঁচে গেছি, আজ না হয় সম্পূর্ণটা মেরে ফেলুন। জুথি দিকশূন্য হয়ে কথাগুলো আর মনেই বলে ফেলল। ও স্মরণে আনলো না ও বাঘের সামনে খাবার ধরে সেটা ছিনিয়ে আনার মন্ত্র করল, তাহলে হয়তো এভাবে কথাগুলো বলতো না। বলে হেসকি দিয়ে কান্না করে ডান হাত বাম হাত দ্বারা চোখের পানি ঘষে মুছে ঘুরে রুমের দিকে যেতে নেবে এমন সময় আরিশ ওকে টেনে কোলে তুলে নিজের রুমে যেতে দিলে জুথি ওর থেকে ছাড়া পাওয়ার জন্য পা দুটো ছটফট করে দু হাত দ্বারা আরিশের বুকে ঠেলে সরাতে চেয়ে বলল, নামান বলছি, যাব না আমি আপনার সাথে। বলে ওর ছটফট করার মধ্যে আরিশ ওকে ওর রুমে এনে সজোরে বিছানার উপর ফিক্কা মেরে দরজার কাছে এগিয়ে গিয়ে দরজাটা লক করে পুনরায় জুথির কাছে এসে ওর ডান পা ধরে টেনে কাছে এনে ওর মুখের কাছে ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আবারও বলছি, আমাকে রাগাস না, নয়তো বিষয়টা তোর জন্য ভালো হবে না। বলে ওর থেকে সরে আসতে নিলে জুথি তখনও কোনো কিছু স্মরণে না এনে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, থাকবো না আমি আপনার সাথে, থাকবো না আমি আপনার সংসার। স্বামী বলে যা ইচ্ছা তাই করবেন। জুথির পরপর এমন কথায় আরিশ নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। তেড়ে এসে ওর চুলের মুঠি শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, আমি তোর স্বামী হই এটা তোকে কে বললো? জুথি আরিশের চেপে রাখা চুলের মুঠি ছাড়াতে চেয়ে ফুপিয়ে বলল, আমার শাশুড়ি বলেছে, আপনার আম্মু। ও, তাহলে তো তুই জেনেই গেছিস আমি তোর কি হই। জানিস তো, একটা মেয়ের বিয়ের পর তার উপর তার নিজের থেকেও স্বামীর অধিকার বেশি থাকে। জুথি আরিশের থেকে নিজের চুল ছাড়িয়ে নেওয়ার চেষ্টায় পুনরায় বলল, যে আপনি আমার যাই হন, কোনো অধিকার নেই আপনার উপর আমার। আমার অধিকারের প্রয়োজন নেই, আমার যেটা চাই সেটা আমার চাইই চাই। বলে জুথি চুলগুলো ছেড়ে ও ঠোঁটের দিকে অগ্রসর হতে নিলে জুথি ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে যেতে আবারও চেঁচিয়ে বলল, বলেছি না থাকবো না আপনার সাথে, করবো না তো আপনার সংসার, আমি এক্ষুনি চলে যাব। ওর কথা সম্পূর্ণ হওয়ার আগেই আরি সজোরে ওর ডান গাল বরাবর ঠাটিয়ে দাবাং মার্কার বসিয়ে দিল এক চড়। আরিশের হাতে এমন দাবাং মার্কা থাপ্পড় খেয়ে জুথি বোধশূন্য হয়ে জোরে জোরে কান্না করতে করতে বলল, আবারও মেরেছেন না? এখন তো থাকবোই না আপনার সাথে, এক্ষুনি চলে যা। ঠাস এবারও আগের ন্যায় শক্ত হাতে থাপ্পড় খেয়ে দমে না গিয়ে বলল, অসভ্য বালের স্বামী আমার, থাকবো না আপনার সাথে। ঠাস
পরপর এগালে ওগালে তিনটে শক্তপোক্ত হাতের থাপ্পড় খেয়ে জুথি হাতের কাছের বালিশটা অপর পাশে ভিক্ষা মেরে ফুপিয়ে বলল, আমি বড় আম্মুকে সব বলে দিব, তারপরেও থাকবো না আপনার সাথে, থাকবো না তো আপনার ঠাস। এবারও থাপ্পড় খেতেই জুথি বিছানা থেকে নামতে নিলে আরিশ ওকে টেনে আবারও ঠাটিয়ে একটা থাপ্পড় লাগালো। ঠাস। এক নাগাড়ে পাঁচটা থাপ্পড় খেয়ে জুথি এবার পুনরায় জেদ ছেড়েই দিল। তার মাথা এখন ভনভন করে ঘুরছে, গাল দুটো চিনচিন ব্যথা করছে, মনে হচ্ছে সেদিনের ন্যায় আবারও জ্ঞান হারাবে। তাই ফুপিয়ে কোনো রকম বলল, করবো তো আপনার সংসার, থাকবো তো আপনার সাথে। এতটুকু বলে জুথি ফোপাতে ফোপাতে কাত হয়ে বিছানায় শুয়ে পড়তেই ওভাবে আসতে বলল, বললে কি আমি চলে গেছি, তাই বলে এতগুলো মারবেন? জুথি নেতিয়ে বিছানায় পড়ে যেতেই আরিশ তখনও হাত দুটো মুঠি বদ্ধ করে রাগে রিরি করছে। একটুখানি মেয়ে বলে কিনা তার সাথে থাকবে না, তার সংসার করবে না। মনে তো যাচ্ছে বিছানা থেকে টেনে আরও দুটো দেই। আরিশ আর এভাবে দাঁড়াতে পারল না। ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে রুম থেকে বেরিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েও পিছু ফিরে জুথিকে টেনে তুলে ওর বাহু চেপে কণ্ঠে গম্ভীরতা এনে চিবিয়ে চিবিয়ে বলল, আজ এই মুহূর্তে তোকে একটা কথা বলছি, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিস। আঘাতও আমি করব, ভালো আমি বাসবো। দুঃখ আমি দেবো, দুঃখ ঘুচিয়েও আমিই দেব। তবু আমাকে ছেড়ে যাওয়া চলবে না। ফের কোনোদিনও যদি তোর মুখ থেকে থাকবো না শব্দটা শুনেছি, আজ তোকে খোদার কসম বলছি, সেই দিন এই পৃথিবীর শেষ দিন হবে তোর জন্য। বলে দপদপ পা ফেলে রুমের দরজা বাহির থেকে পিন লক করে চলে যায়। আরিশ চলে যেতে জুথি অতি অভিমানে কান্নায় ভেঙে পড়ে। বালিশটা খামচে ধরে টপ টপ চোখের পানি ফেলতে ফেলতে একসময় অতিরিক্ত কান্নার রেশ ধরে ঘুমিয়ে যায়। দিনের আলো রাতের অন্ধকার দেখতে দেখতে পার হয়ে গেছে তিনটা দিন। এই 3 দিনে আরিশও ইচ্ছে করে জুথির সাথে আগ বাড়িয়ে কথা বলেনি। আন্না জুথি বলেছে, মান অভিমানের পাল্লাটা যেন ক্রমশই বেরিয়ে চলেছে। যদিও আরিশ সেদিন এভাবে রেগে মেগে চলে যাওয়ার পর তার কিছুক্ষণ পর আবারও রুমে এসেছিল। এসে জুথিকে ঘুমিয়ে থাকতে দেখে ওর পাশে বসে ওকে টেনে কুলের মধ্যে নিয়ে ওর জামাটা চেঞ্জ করে আরিশ একটা টি শার্ট পরিয়ে হাতের বাহুতে কেটে যাওয়া পেটানো দাগগুলিতে মলম লাগিয়ে দিয়ে ওকে আস্তে করে ঘুরিয়ে ওর নাকে মুখে চুমু খেয়ে আবারও বিছানায় শুইয়ে দেয়। এই 3 দিন কেউ কারোর সাথে কথা না বললেও আরিশ জুথিকে একটু হাতছাড়া করেনি। কথা না বলেও রাতে ঘুমানোর সময় জুথি জেদ দেখালেও আরিশ ওকে টেনে বুকের মধ্যে নিয়ে ঘুমোতো। তবে পরপর 3 দিন এভাবে কথা না বলে থাকলেও আরিশ আর পারল না তার মৌয়ের সাথে কথা না বলে না থাকতে। তাই নিজের পার্সোনালিটি রেখে তপ্ত নিঃশ্বাস ফেলে আরিশ তার মৌয়ের সাথে কথা বলবে দেখে তাকে একটু আদর করবে ভেবে নিজের রুমের দিকে অগ্রসর হয়। সন্ধ্যা রাত, তবে ঘড়ির কাঁটায় 8:37। যদি আরিশের রুমে বসে ওর জামা কাপড়গুলো ভাঁজ করে কাভার্ডে রাখছিল, কারণ আরিশ রুমের দরজা বাহির থেকে পিনলক সেট আপ করে গেছে, যাতে করে জুথি সেদিনের ন্যায় ওর রুম থেকে জুথির রুমে যেতে না পারে। জুথি জামা কাপড়গুলো রাখার এক সময় আরিশ দরজা খুলে ভেতরে আসতেই জুথি আর চোখে একবার দেখেও দেখল না, বরং আগের ন্যায় জামা কাপড়গুলো কাভার্ডে রাখছিল। জুথিকে জামা কাপড়গুলো রাখতে দেখে আরিশ স্বাভাবিক কণ্ঠেই বলল, মৌ, 3টা দিন পর। আরিশের মুখে মৌ ডাকটা শুনে জুথির হৃদয়টা আটকে উঠল। চোখ দুটোতে মুহূর্তেই পানি এসে টলটলো করলো। তবু আরিশের ডাকে পিছন ঘুরে তাকালো না, বরং ওকে আগের ন্যায় ইগনোর করে জামা কাপড়গুলো রেখে কাবারটা আটকে আরিশের পাশ কাটিয়ে চলে আসতে নিলে আরিশ আবারও স্বাভাবিক কণ্ঠে বলল, ডাকলাম তো, কানে যাচ্ছে না? শুনে কার কথা? জুথি নিজের মতো করে আরিশের থেকে চলে আসতে নিলে আরিশ ওর ডান হাতের বাহু টেনে ঘুরিয়ে ওর সামনে এনে 2 বাহুতে হাত রেখে চোখ রাঙিয়ে বলল, সমস্যা কই? জুথিকে কিছু না বলে নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ পরপর দুটো নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক রেখে ওকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে নিলে। জুথি ওকে সজোরে নিজের থেকে ধাক্কা দিয়ে দূরে সরাতেই আরিশ হঠাৎ ধাক্কায় ব্যালেন্স হারিয়ে পিছিয়ে যায়। 2 সেকেন্ড পার হতেই আরিশকে কি হয়েছে বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে চোখ গরম করে জুথির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, মৌ, আমাকে রাগাস না, আদর করতে এসেছি, চুপচাপ সহ্য করে নে, আর নয়তো। এতটুকু বলে আরিশ অন্যদিকে তাকিয়ে ঘন ঘন কয়েকটা নিঃশ্বাস ফেলে মাথা দুপাশে ঘুরিয়ে জুথির দিকে হাত বাড়িয়ে ওকে কাছে ডেকে বলল, কাম, ভীষণ আদর করার ইচ্ছে হচ্ছে, সত্যি বলছি, ব্যথা দিব না।
যদি আরিসের কথার মানে বুঝে চোখ দুটো গরম করে তাকালো। তবে এই লোককে যে ও কিছু বলতে পারবে না এটা জেনে ইগনোর করে চলে যেতে আরিশ জ্যোতিকে বারবার এভাবে ইগনোর করতে দেখে নিজেকে বারবার স্বাভাবিক অবস্থায় রাখতে চেয়েও রাখতে পারছিল না। সে তো এসেছিল তার মুখে একটু ভালোবাসা দেবে বলে, তাকে একটু আদর করবে বলে, কিন্তু এই মেয়ে তাকে কোনোদিনও স্বাভাবিক অবস্থায় থাকতে দেবে না। আরিশ রাগে শূন্য হয়ে ওকে টেনে মুহূর্তে দেয়ালের সাথে চেপে ও ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিতেই জ্যোতি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে আরিশ ওকে ছাড়ল না, বরং নিজের রাগ কমানোর জন্য সেই সমস্ত রাগ জ্যোতির ঠোঁটের উপর ছাড়ল। আরিশের এমন সময় রাগ কমে আসতেই জ্যোতি ঠোঁট ছেড়ে উঠে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আমি ততক্ষণই স্বাভাবিক থাকবো যতক্ষণ পর্যন্ত তুই আমাকে স্বাভাবিক রাখতে সাহায্য করবি। অন্যথায় মনে রাখিস, তোকে আমি এক চুল পরিমাণও ছাড় দেবো না। দরকার হয় তোকে মেরে নিজেও মরে যাব, তবু আমার অবাধ্যতা হতে দিব না। আরিশ কথাগুলো বলতেই জ্যোতি মুখ ফিরিয়ে অন্য পাশে তাকালো। তার চোখ থেকে টপ টপ করে পানি ঝরলো। তার এসব শুনতে ভালো লাগছে না, তাই অন্য পাশ তাকাতেই আরিশ বারবার নিজের রাগকে স্বাভাবিক রাখতে চেয়েও পারল না। জ্যোতির মুখ ফিরানো দেখে নিভে যাওয়া রাগটা পুনরায় মস্তিষ্কে জাগ্রত হতেই আরিশ ওকে ওর দুবাহু চেপে চেঁচিয়ে বলল, মোয়ের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমাকে ইগনোর করার, অন্যদিক মুখ ফিরিয়ে থাকার? বল। জ্যোতি ভয়ে সিটিয়ে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, আপনি আমাকে এভাবে ঘরবন্দি করে রাখবেন কতদিন? শুনুন, আপনি যদি জোর করে আমার উপর অধিকার খাটাতে আসেন তাহলে আমি নিজেকে শেষ করে দিব। জ্যোতির এমন কথায় আরিশ দাঁতে দাঁত চেপে জ্যোতির চুলের মুঠি ধরে ওর চিবুক চেপে বলল, একটুখানি পুতুলি বলে কিনা নিজেকে শেষ করে দিবে, মনে তো চাচ্ছে তুলতুল নরম গাল চাপকে লাল করে দিই। আরিশ হঠাৎ ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে হাত দুটো মুষ্টি বদ্ধ করে রুম থেকে বেরিয়ে পুনরায় আবারও বাহির থেকে পিনলক সেট আপ করে দিল। কারণ এই মেয়ের সামনে থাকলে নির্ঘাত ওর মাথায় রক্ত উঠে যাবে, তখন আবারও আঘাত করবে, পরবর্তীতে সে নিজেই কষ্ট পাবে। যদি ওভাবেই বালিশের মুখ চেপে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কেন এভাবে কষ্ট দিচ্ছেন আমাকে? কেন এভাবে ভালোবাসার দহনে পোড়াচ্ছেন? আমি তো আপনাকে ভালোবাসি, তাহলে আপনি কেন বোঝেন না আমার অভিমান, আমার কষ্ট? আপনি যদি আমাকে মেরে কেটে ভাসিয়েও দেন তবুও আমার আপনাকেই চাই। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাজও যদি আপনি আমার সাথে করেন তবু আপনিটাকেই বরাবরই চাই। কিন্তু আমি নিজেকে আর আপনার কাছে সঁপে দিব না। আমিও দেখব আপনি জেদ দেখিয়ে কতদিন আমাকে এভাবে আটকে রাখতে পারেন। আরিশ ইচ্ছে করেই রুম থেকে বেরিয়ে গেছে, আর নয়তো এই মেয়েকে আজ সে আদর করতই। কতদিন হয়ে গেল তার মৌকে সে একান্ত নিজের করে পায় না, তাই কখন কন্ট্রোল হারিয়ে আবারও জোর করে কিছু করলে তখন দেখা যাবে তার বউটা এবার আর 3 দিন নয় বরং 10 দিন অচেতন হয়ে পড়ে থাকবে। কারণ এই অল্প আদর করে সন্তুষ্ট নয়, তার যতক্ষণ পর্যন্ত মন না ভরবে সে তার বউকে আদর করবে। তাই জোর করে নয় বরং দুজনের স্ব ইচ্ছাই পরবর্তীতে হবে। আর রইল বাকি তার মৌ নিজেকে শেষ করে দেওয়ার কথাটা, তাহলে সেটা কোনোদিনও জুথি পারবে না। কারণ সেই সমস্ত কোনো জিনিস আরিশ নিজের রুমে রাখেনি যেটা দিয়ে জুথি নিজেকে আঘাত করতে পারবে। তাই নির্ভয়ে আরিশ রুম ত্যাগ করেছে তৎক্ষণে। আজ 8 দিন হলো জিয়ান লুইজি গ্যান্টেনার খান বাড়ির বিয়ে উপলক্ষে এখানে এসেছেন। জুথির অসুস্থতার জন্য ওনারা এখন পর্যন্ত যেতে পারেননি। এখন যখন জুথি মোটামুটি সুস্থ আছে তাই ওনার ফ্যামিলি নিয়ে সুইজারল্যান্ড ফিরবে বলে গোছগাছ করলে আরিশ ওনাদের যেতে নিষেধ করে। আরও কিছুদিন থাকতে বললে ওনারা থাকার ইচ্ছে পোষণ করলেও ক্যান্টেনার ওনার বিলাসবহুল ব্যবসা আর তার দেখাশোনা করার জন্য আরিশের কথায় স্ত্রী সন্তানকে রেখে সুইজারল্যান্ড ফিরেন। তাতে আরিশ কিছু বলেনি, কি বলবে? কতদিন হলো উনি এখানে এসেছেন, এখন যদি নিজ ব্যবসায় ফিরে তাতে হাত না লাগায় তাহলে সেটা তার রসাতলে যাবে, তাই না? তাই আরিশ তাকে যেতে না করেনি, কারণ ওর মামুনি লুসিয়ান তো ছিলই। তবে আরিশ গ্যান্টেনারকে এয়ারপোর্ট পর্যন্ত ছাড়বে বলে সাথে এসেছে। আরিশ ওনাকে ঠিকঠাক মতো এয়ারপোর্টে রাত 11টার ফ্লাইটে উঠিয়ে দিতে চলে আসে। রোদ রাদীপের রুমের বারান্দায় বসে রাতের আকাশের ঝলঝল করা গোল আকৃতির চারটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার কিছুই ভালো লাগছে না। শান্তশিষ্ট ভদ্র মানুষটা এই কদিনে কেমন হিংস্র মানুষে পরিণত হয়েছে। কই, সে তো বাড়ির সবার সাথে আগের মতো স্বাভাবিকই থাকে, তাহলে রোদকে দেখলেই কেন তার বেপরোয়া স্বভাবগুলো জেগে ওঠে? রোদ তো তার কাছে জোর করে ভালোবাসা চাইছে না, বিয়েটা তো তাদের নামের মাত্র। সেটা তো সেদিন বাসর রাতেই রাদীপ তাকে জানিয়ে দিয়েছিল, তাহলে তার আর কিসের আশা রইল?
রোদ 4টার দিকে তাকিয়ে আরও হাবিজাবি কত কিছু চিন্তা করে রুমের মধ্যে আসতে দেখে রাদীপ অফিসের জামা কাপড়গুলো খুঁজে। রাদীপকে কাপড় চেঞ্জ করতে দেখে রোদ মনে মনে আওড়ালো। উনি আসলো কখন? কই, আমি তো কোনো শব্দ পেলাম না। রোদ সরু চোখে রাদীপের দিকে তাকিয়ে কথাগুলো আওড়ানোর মধ্যে রাদীপ রোদের উপস্থিতি টের পেয়ে ওকে কষ্ট দেওয়ার জন্য বাঁকা হেসে নাক চাপার মতো করে রোদের দিকে ঘুরে বলল, ছি, আমার রুম থেকে এমন বাজে গন্ধ আসছে কেন? মনে হচ্ছে কোনো পচা জ্যান্ত জিনিস আমার রুম জুড়ে ঘুরঘুর করছে।